সুপ্রিয় বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এবং বিবিএস ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীরা তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের আলোচনার ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় প্রভিশনস অ্যান্ড কন্টিনজেন্সিস, অর্থ হল ভবিষ্যৎ ব্যবস্থা ও সম্ভাব্য ঘটনা। চ্যাপ্টার 4। আসলে এই চ্যাপ্টারটি কি নিয়ে আলোচনা করেছে? এই চ্যাপ্টারটি বহুলাংশে দায় নিয়ে আলোচনা করেছে। আমরা জানি দায় দুই প্রকার, একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। তো এই চ্যাপ্টারটা চলতি দায় ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী দায় ব্যবস্থাপনা তথা দায় ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছে। সর্বপ্রথম আমাদেরকে এই দায়গুলো একটু চিনতে হবে। দায়, দীর্ঘমেয়াদী দায় রয়েছে, যেমন বন্ধকি ঋণ, ঋণপত্র, প্রদেয় নোট দীর্ঘমেয়াদী, এগুলো দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় রয়েছে বেশ কয়েকটি, প্রদেয় হিসাব, প্রদেয় নোট বা প্রদেয় বিল, বকেয়া খরচসমূহ, প্রদেয় ভ্যাট, প্রদেয় কর, প্রদেয় বিক্রয় কর, প্রদেয় ওয়ারেন্টি এক্সপেন্স, প্রদেয় সুদ, এ জাতীয় চলতি দায়গুলো রয়েছে। তাহলে আলোচনার শুরুতে দায়ের সাথে আমরা ইন্ট্রোডিউস হলাম, পরিচিত হলাম, এবং এবার দায়গুলোর জার্নালাইজ বা জাবেদা কিভাবে করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দায় যদি সৃষ্টি হয় তাহলে ক্রেডিট হিসেবে আমরা জাবেদাতে দেখাই, আর দায় যদি হ্রাস পায় বা দায় যদি পরিশোধ করা হয় তখন আমরা ইহাকে ডেবিট হিসেবে দেখাই। এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা এই দায়সমূহের জাবেদা দিব। দায়সমূহের জাবেদা দেওয়ার পরে আমরা লেজার বা খতিয়ান করে এই দায়সমূহের ব্যালেন্স বের করব। দায়সমূহের চূড়ান্ত ব্যালেন্স বের করার পরে আর্থিক বিবরণী বা ব্যালেন্স শিটে আমরা দায়সমূহের উপস্থাপনা বা প্রেজেন্টেশন করব। তাহলে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনেছ আমাদের কার্যকলাপ কি। এজ এ প্রভিশনস অ্যান্ড কন্টিনজেন্সি চ্যাপ্টার, ভবিষ্যৎ ব্যবস্থা সম্ভাব্য ঘটনা চ্যাপ্টারটি দায় নিয়ে আলোচনা করে বলেছি দায় তো দুই প্রকার, একটা লং টার্ম লায়াবিলিটি, একটা কারেন্ট লায়াবিলিটি। আবার লং টার্ম লায়াবিলিটিগুলোর নাম বলেছি, কারেন্ট লায়াবিলিটিগুলোর নামও বলে দিয়েছি, নিশ্চয়ই তোমরা শুনেছ। এরপরে বলেছি আমরা দায়কে চিহ্নিত করার পরে আমরা জাবেদা করব। জাবেদার উপর ভিত্তি করে আমরা দায়গুলোর লেজার বা খতিয়ান করব। খতিয়ানের মাধ্যমে দায়ের চূড়ান্ত জের পেলে আমরা সেটা ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্রে উপস্থাপন করব।
এটা হলো আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ। এখন আমি তোমাদের সামনে এই নিয়ে একটু সবিস্তারে আলোচনা করতে চাই। আমি আলোচনাকে দুইটা ভাগে ভাগ করে করব, দুইটি ক্লাসে ভাগ করে করব। আজকের ক্লাসে আমি বিভিন্ন দায় এবং এগুলোর জাবেদা বা জার্নাল কিভাবে হয়, আর তোমরা নিশ্চয়ই জানো যদি জাবেদা করতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা ওই জাবেদার উপর ভিত্তি করে বেসড অন জার্নাল you will be able to prepare respective ledgers of liabilities. Then to take ledger, you can prepare or you can present the balance of these liabilities in the financial statement. Let's start. আমরা যদি ধারে সম্পদ ক্রয় করি বা বাকিতে সম্পদ ক্রয় করি, জাবেদা কি হবে? অ্যাসেট ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল কেন ক্রেডিট হলো? দায়ের সৃষ্টি হয়েছে। আমি আলোচনায় কিন্তু তোমাদেরকে একটি জিনিস ক্লিয়ার করতে চেষ্টা করেছি যে দায় যদি প্রতিষ্ঠানের জন্য সৃষ্টি হয় ওই দায়কে আমরা ক্রেডিট করব, আর দায় যদি লাঘব হয়, ফার্ম অর বিজনেস কনসার্ন যদি দায়টা পরিশোধ করে দেয় তখন ওই দায়টাকে আমরা ডেবিট করব। এটা গোল্ডেন ফর্মুলা অফ অ্যাকাউন্টেন্সি। তোমরা খুব শুরু থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ফার্স্ট ইয়ারও এ সম্পর্কে তোমরা জ্ঞাত হয়েছ, সেটা বেশি কিছু আর বাড়িয়ে বলার দরকার নেই বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধারে যদি আমরা পণ্য কিনি, বাকিতে পণ্য কিনি, পারচেসড অন অ্যাকাউন্ট, পারচেসড মার্চেন্ডাইজিং অন অ্যাকাউন্ট, তাহলে পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি তাহলে আমার দায়টা কি যাচ্ছে? প্রতিষ্ঠানের দায়টা কি যাচ্ছে? কমে যাচ্ছে। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা যদি বার্তা প্রাপ্তির মাধ্যমে দায়টা পরিশোধ করি তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট বা ডিসকাউন্ট রিসিভড ক্রেডিট। এবার আমি এই পর্যন্ত আলোচনা করেছি কি দায় নিয়ে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। আলোচনা করেছি পাওনাদার বা প্রদেয় হিসাব, অ্যাকাউন্ট পেয়েবল নিয়ে। এবার আমি তোমাদের সামনে আরেকটি দায় নিয়ে আলোচনা করব, সেটা হলো নোট পেয়েবল। কি বলছি বলো? নোট পেয়েবল। যখন প্রদেয় নোট প্রতিষ্ঠান ইস্যু করে ঋণ গ্রহণ করে থাকে তখন ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। যখন প্রদেয় নোটের সুদ প্রদেয় হয়, নোটের উপর সুদ প্রদেয় হয়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। মেয়াদ শেষে সুদ সহ যখন বিলটা পরিশোধ করা হয়, নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আবার একটু তোমাদেরকে রিভাইজ করি যাতে তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো। আলোচনা করছি এবার একটি দায় নিয়ে, সেই দায়টির নাম হলো নোট পেয়েবল, প্রদেয় নোট। যখন এই প্রদেয় নোটটা ইস্যু করা হয়, প্রদেয় নোট ইস্যু করার মাধ্যমে একটি প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে বা নগদ টাকা গ্রহণ করে, তাহলে জার্নালটা হবে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। প্রদেয় নোটের উপর কিন্তু সুদ প্রদেয় হয়। একটি নির্দিষ্ট সময় পরে
যখন প্রতিষ্ঠান তার হিসাবের বই বন্ধ করে তখন সুদটা প্রদেয় হয়। প্রদেয় সুদ হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। ম্যাচিউরিটি যেদিন প্রদেয় বিলের মেয়াদ পূর্তি হয়, অর্থাৎ প্রদেয় বিল তার মেয়াদ শেষ করে, ওই দিন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদেয় বিলের টাকাটা পরিশোধ করতে হয় উইথ ইন্টারেস্ট, সুদ সহ পরিশোধ করতে হবে। দেন জার্নাল হবে নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট অ্যাট দ্য ডেট অফ ম্যাচিউরিটি। এখন এই ম্যাচিউরিটি পিরিয়ডটা হিসাবকালের ভিতর হতে পারে, নাও হতে পারে। যাই হোক, অঙ্ক ধরে নাম্বার ধরে যখন আলোচনা করব, আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চেষ্টা করব। এরই মাঝে তোমাদেরকে একটি ধারণা দিতে চাই, আমি কিন্তু ক্লাসে এই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে আলোচনা করেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিক্ষার্থী এই লেভেলে পড়াশোনা করছো, তোমাদের উপকারার্থে আমি আবার আমাদের ছাত্রছাত্রীদের জন্য রিভিউ করছি। আমার ছাত্রছাত্রীদেরও উপকার হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেয়েবল, কিছু নোট আছে, এটাকে বলা হয় সুদবিহীন প্রদেয় নোট। এটার ইংরেজি নাম হলো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেয়েবল। ওগুলোর ক্ষেত্রে বাট্রাটা হিসাব করতে হয়। যখন সুদবিহীন প্রদেয় নোট ইস্যু করা হয়, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, সুদবিহীন। তাহলে একটা হলো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেয়েবল, যা আমি ইতিমধ্যে আলোচনা সেরেছি। এখন আরেকটা নোট পেয়েবল হলো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেয়েবল। সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আনতে হবে, জিরো ইন্টারেস্টের ক্ষেত্রে ডিসকাউন্ট আনতে হবে। ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। ইস্যুর জার্নালটা অনেকেই কিন্তু আমরা এই বিষয়টা ইগনোর করি। প্রশ্নপত্রে কি ইন্টারেস্ট বিয়ারিং বললো নাকি জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবল বললো, সেই দিকে আমরা ততখানি খেয়াল না করেই লিখতে থাকি। কিন্তু সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে স্যার আমাদেরকে ক্লাসে বলেছেন নোট পেয়েবলে দুইটা ক্রাইটেরিয়া আছে বেসড অন ইন্টারেস্ট। ফার্স্ট ওয়ান ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবল, আর একটা হলো জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবল। তো জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবলটা যখন আমরা ইস্যু করি, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আর নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। যখন সুদ খরচ হিসাবভুক্ত করা হয়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট আর নোট পেয়েবল ক্রেডিট। যখন মেয়াদ শেষে নোট পরিশোধ করা হয়, নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই হলো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেয়েবলের জার্নাল। আরেকটু রিভাইজ করি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো। প্রথমটা আমি বলেছি ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আর নোট পেয়েবল ডেবিট, এরপর নোট পেয়েবল ক্রেডিট। কেন স্যার? এখানে ইন্টারেস্ট নেই বলে ডিসকাউন্টে এসেছে। যখন সুদ খরচ হিসাবভুক্ত করা হয় তখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। ওই ডিসকাউন্টের বিপরীতে ইন্টারেস্টটাকে দেখানো হয়। এটাই হলো এখানের খেলা। ওখানে ডিসকাউন্টকে কী করেছি? ডেবিট করেছি, আর এখানে এসে ডিসকাউন্টকে কী করে দিলাম? ক্রেডিট করে ওই এই ডিসকাউন্ট খরচটাকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে বইতে এখন শো করলাম। কিন্তু at the time of issuing note payable, that will be treated as discount, but at the end of the period discount will be treated as interest expense. তখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। যখন মেয়াদ শেষে নোট পেয়েবলটা আমরা পরিশোধ করব, নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি কি বলো? প্রথমে আলোচনা করেছি অ্যাকাউন্ট পেয়েবল, এরপরে ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবল, এরপরে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট পেয়েবল।
এবার আমি আলোচনায় যাচ্ছি অ্যাক্রুড এক্সপেন্স, যেগুলো আমাদের বকেয়া খরচ আছে। যেমন ধরেন মজুরি বকেয়া, ওয়াইজ এক্সপেন্স ডেবিট, ওয়াইজ পেয়াবল ক্রেডিট। বেতন বকেয়া, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়াবল ক্রেডিট। সুদ খরচ বকেয়া, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। উপযোগ খরচ বকেয়া, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স পেয়াবল ক্রেডিট। এগুলো হলো খরচ বকেয়া। প্রদেয় খরচ এক্সপেন্স পেয়াবল, এটাও কিন্তু আমাদের একটা কারেন্ট লায়াবিলিটি বা চলতি দায়। এবার যদি আমরা কোনো অগ্রিম আয় পাই, অগ্রিম আয়, এটাকে কিন্তু অ্যাডভান্সড ইনকাম বলে না, এটা একটা ফোর ইংলিশ। সেই দেখিতে তোমরা বলতে পারো কিনা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আনআর্ন ইনকাম, মেয়াদের পূর্বেই, সেবা দেওয়ার পূর্বেই যে ইনকামটা আমরা পেয়ে যাই, এটাকে বলা হয় অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। এই অগ্রিম আয়ের ইংরেজি হলো আনআর্নড ইনকাম বা আনআর্নড রেভিনিউ। এটাও এক ধরনের চলতি দায়, এটাকে আমরা হিসাব করি ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আবার আনআর্ন যখন আর্নড হয়, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আবার সার্ভিস রেভিনিউটাকে যখন আমরা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করি, সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। খুব সুন্দর একটা কথা, একটা নাইস ফ্যান্টাস্টিক প্লেজারেবল একটা কথা নিয়ে এখন আলোচনা করলাম। এটা এমন একটি দায় যে আমি সেবা দিই নেই, সার্ভিস প্রোভাইড করি নেই, তবুও টাকা নিয়ে ফেলছি, ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইন দ্য মিন টাইম যদি আমি সার্ভিসটা প্রোভাইড করে দিই, আনআর্নডটা কী হয়ে যাবে, আর্নড হয়ে যাবে, তখন দায়টা কমে যাবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, দায় কমে সেটা আয়ে পরিণত হবে। লায়াবিলিটি টার্ন টু ইনকাম আর রেভিনিউ। এই রেভিনিউটা আমি ট্রান্সফার করব কোথায়, ইনকাম সামারিতে, ক্লোজিং এন্ট্রি, সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ফ্যান্টাস্টিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রদেয় লভ্যাংশ, একটা প্রতিষ্ঠান কিন্তু লভ্যাংশ প্রদান করে, নিশ্চয় আপনারা জানেন। যদি লভ্যাংশটা ডিক্লেয়ার করে, তখন আমরা বলবো ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট। যদি লভ্যাংশটা পরিশোধ করে দেয়, ডিভিডেন্ড পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। সুন্দর, মানে দায়টা কমে গেল, ক্যাশ টাকাটা চলে গেল। একটি প্রতিষ্ঠান তার স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডারদেরকে, যারা লভ্যাংশের দাবিদার, তাদেরকে লভ্যাংশ যখন ডিক্লেয়ার করে, তখন সেটা বকেয়া থাকে, তখন লিখে যায় ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট। আর ডিভিডেন্ডটা যখন তাদের অ্যাকাউন্টে সেন্ড করে বা পৌঁছিয়ে দেয় বা পরিশোধ করে দেয়, তখন প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কমে যায়, ডিভিডেন্ড পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় প্রদেয় বিক্রয় কর বা মূল্য সংযোজন করও দেখা দেয়। যেমন আমরা যদি বিক্রয় করি, সেক্ষেত্রে বিক্রয় কর আছে বা বিক্রয়ের উপর মূল্য সংযোজন করও রয়েছে, সেটাও এক ধরনের কিন্তু চলতি দায়। এই যে চলতি দায়গুলোর নেম অনুযায়ী আমি জার্নাল করছি, তোমরা নোট করবে, সুন্দর করে বোঝার চেষ্টা করবে, নিজে বুঝবে, বন্ধু বান্ধবদেরকে বুঝিয়ে দিবে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, যাতে সবাই উপকৃত হতে পারে। এটাই আমাদের মিশন বা ভিশন হওয়া উচিত। আমরা যদি পণ্য বিক্রি করি, সেটা যদি নগদে করি, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট পেয়াবল ক্রেডিট। যদি বাকিতে করি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়াবল ক্রেডিট বা ভ্যাট পেয়াবল ক্রেডিট। অর্থাৎ ভ্যাট পেয়াবলও ক্রেডিট হয়, সেলস ট্যাক্স পেয়াবলও ক্রেডিট হয়। আবার ভ্যাটটা যদি আমরা পরিশোধ করে দিই, ভ্যাট পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, বা সেলস ট্যাক্সটা যদি আমরা পরিশোধ করে দিই, সেলস ট্যাক্স পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার ইনকাম ট্যাক্স, অবশ্যই এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আপনাকে, আপনার প্রতিষ্ঠানকে অবশ্যই এই প্রদেয় করটা দিতে হবে, ট্যাক্স পেয়াবল।
এটাও এক ধরনের চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বুঝে থাকবে যে এই ট্যাক্স দেওয়া একটা সোশিয়াল রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। একটি প্রতিষ্ঠান অবশ্যই ট্যাক্স পরিশোধ করতে হবে, না সে সরকারের নিকট দায়বদ্ধ থেকে যাবে। যখন ট্যাক্সটা প্রদেয় হয়, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, যখন আমরা দিয়ে দিই ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আবার বিক্রয়ের ক্ষেত্রে গিয়ে একটা প্রতিষ্ঠান ওয়ারেন্টি দিয়ে থাকে, আমরা বলব ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। যখন এই ওয়ারেন্টিটা পরিশোধ করে ফেলে, ওয়ারেন্টি পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়ারেন্টি এক্সপেন্স যদি নগদে দিয়ে ফেলি, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ওয়ারেন্টি এক্সপেন্সটা যদি বকেয়া থাকে, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট যদি বকেয়া থাকে। আর যখন ওয়ারেন্টি লায়াবিলিটিটা আমরা পে করে ফেলি, ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওয়ারেন্টি শব্দের অর্থ একজন বিক্রেতা বিক্রয় করার সময় ক্রেতাকে ইয়ার নির্মাণ মেরামত বাবদের সাময়িকী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে ওই নির্মিত খরচগুলি ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি এক্সপেন্স যখন প্রদেয় হবে, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। যখন পে হবে, ওয়ারেন্টি পেয়েবল বা ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই পর্যন্ত আজকের ক্লাসের বিস্তৃতি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা শুরু করেছি। অবশিষ্ট আলোচনা আমি আমার পরবর্তী ক্লাসে করব। তবে আজকের ক্লাসে আলোচনার 80% সম্পাদিত হয়ে গেছে। আর 20% এবং একটি কোশ্চেন নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সামনে আলোচনা রাখবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, নিজের সুরক্ষা নিজের হাতেই, এই কথা মেনে চলবে। ততদিন পর্যন্ত তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।